हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। आई एम दिल मोहम्मद। वेलकम बैक टू माई चैनल। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 প্রশ্ন উত্তর। তো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আর দেরি না করে উত্তরটি দেখে নেই। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জীবন ও জীবিকা যে বিষয়টি রয়েছে সে বিষয়ের প্রশ্ন দেওয়া হয়েছে। তো যেমন কাজ হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন, এটা হচ্ছে প্রশ্নের শিরোনাম। তো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এই বর্ণনাগুলো পড়ে বুঝে তারপরে তোমাদেরকে উত্তর করতে হবে। এখানে তোমাদের সময় হলো 5 ঘন্টা এবং 30 মিনিট করে দুটি বিরতি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নের যে বিষয়গুলো আছে, যেমন কয়েকটা সমস্যা দেওয়া আছে। অর্থাৎ প্রথম সমস্যা, বিদ্যালয় আশপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, নিজ প্রতিষ্ঠানে পাঠাগার, বিজ্ঞান ক্যান্টিন অথবা স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, বায়ু, বিদ্যুৎ ও সৌর জ্বালানি। তো এই বিষয়গুলো প্রথমে তোমাদেরকে পড়ে বুঝে এরপরে সমাধান করতে হবে। যেমন এখানে উপরে বলা হয়েছে যে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমাদের পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিজের তালিকা থেকে যে কোনো একটি ক্ষেত্রে সমস্যা খুঁজে নাও এবং উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি নোট রাখো। এরপর নির্বাচিত নির্দেশনা অনুযায়ী নিজের খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। যেমন নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে একইভাবে প্রকল্পের জন্য একটা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা তৈরি প্রথম অংশ, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচিত সমস্যার বর্ণনা, অর্থাৎ যে সমস্যাটির জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। এরপরে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এই প্রশ্নটা সম্পূর্ণ জ্ঞান ভিত্তিক, অর্থাৎ নিজের জ্ঞান যদি থাকে, নিজের মাথায় যদি কিছু থাকে সেখান থেকে ভেবে চিন্তে লিখতে হবে। এটা আসলে মুখস্থ বিদ্যা বা কারো থেকে দেখে লেখাটা ভালো হবে না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা উত্তর শুরু করব, অর্থাৎ সবুজ প্রকল্পের নাম নিজ এলাকায় কৃষি, যেটা খুব সহজে আমরা লিখতে পারবো। তো এই জন্যই যেমন এখানে বর্ণনা যে আমার এলাকার নাম বরিশাল। তো বরিশাল জেলা বাংলাদেশ সমুদ্র সৈকতে কাঁচা অবস্থিত একটা অত্যন্ত কৃষি প্রধান এলাকা। তো এখানে জাস্ট মডেল স্বরূপ একটা এলাকার নাম দেওয়া হয়েছে। তো আপনি যে এলাকায় বাস করেন বা যে এলাকা যদি আপনার কৃষিভিত্তিক এলাকা হয় তো সেভাবে আপনি এখানে বানিয়ে লিখতে পারবেন। তো আশা করি এখান থেকে উত্তর শুরু করলে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যৌক্তিকতা আছে, যেমন যে সকল একটি কারণে আমি আমার এলাকায় বরিশালের কৃষি প্রকল্প হাতে নিয়েছি তার কিছু যৌক্তিক কারণ নিয়ে তুলে ধরা হলো। এভাবে করে হচ্ছে প্রথম অংশটা লিখতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আদান প্রদানের উপকারিতা, অর্থাৎ বরিশালের জলবায়ু এবং মাটির শ্রেণী বিশেষ অনুকূলতা ফলে এখানে প্রধান ধান, পাট, তিল, মসুর, ডাল ইত্যাদি উৎপন্ন সম্ভব হয় এবং এই কারণে উপকূলীয় ব্যবসায়িক উদ্যোগের জন্য বরিশাল একটা পছন্দসই স্থান। এছাড়াও এখানে দেখা যায় সুপারি এবং নারকেল খুব পেয়ারা বেশি জন্মায়, চাইলে সেটাও লিখতে পারেন। এরপরে রয়েছে প্রাকৃতিক সম্পদ, এলাকাটির উপকূলীয় জলবায়ু, মাটি, নদীর উপস্থিতি বৃদ্ধি এবং শুটকি চাষ এবং উপর অঞ্চল। এরপর আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের সুবিধা, বরিশাল অর্থনৈতিক পরিস্থিতি 20-30 উন্নয়ন করতে সমর্থন দিতে পারে, কারণ এটি বিনিয়োগ ও উৎপাদনের অনুকূল স্থান।
প্রকল্প রয়েছে, যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ এই প্রকল্পটা হাতে নিলে কোন কোন পেশার মানুষ সেখানে কাজ করতে পারবে এবং কোন কোন পেশার আন্তর্জাতিক শ্রম বাজার উন্নত, উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত পেশা অনুযায়ী কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা করতে হবে, তা এখানে উল্লেখ করতে হবে। তো দেখি আমরা উত্তরে কি আছে। এখানে যেমন রয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ কৃষির সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার মধ্যে উল্লেখিত কিছু হলো চাষাবাদকারী কৃষক, অর্থাৎ শস্য, ফল, সবজি ইত্যাদি উৎপাদন করেন। মৎস্য চাষী, যেমন বিভিন্ন মাছ ও জলজ প্রাণী উৎপাদন বা সংগ্রহ করেন। গবাদি পশু পালক, এরপরে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে দুধ, মাংস, ডিম উৎপাদন করে থাকে। কৃষি পরামর্শ, অর্থাৎ কৃষকের পরামর্শ প্রদান করে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। মাটি বিজ্ঞানী, অর্থাৎ মাটির বৈশিষ্ট্য এবং উর্বরতা নিয়ে গবেষণা করে। কৃষি ইঞ্জিনিয়ার, অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তি উন্নয়নের কাজ করে। খাদ্য উৎপাদক, বীজ উৎপাদক, খাদ্য প্রযুক্তিবিদ। এরকম বিভিন্ন পেশা ভিত্তিক বিভিন্ন পেশার প্রকল্প এখানে উল্লেখ থাকবে। এই প্রশ্নের উত্তরটা 100% সঠিকভাবে করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা খুব সহজেই এখান থেকে লিখতে পারবেন। তো দেখতে থাকবেন এর পরবর্তী যে উত্তরগুলো রয়েছে। কৃষি শিক্ষক, ফসল বিজ্ঞানী, এরকম অনেক ধরনের পেশা এখানে সৃষ্টি হবে। কৃষি প্রযুক্তির বিক্রেতা, জৈব কৃষক, এরকম ভাবে আপনারা বর্ণনা দিবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারে কৃষি পেশায় চাহিদা বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন হতে পারে। এখানে কিছু প্রধান দিক তুলে ধরা হলো, যেমন দেশীয় বাজারের চাহিদা, আন্তর্জাতিক শ্রম বাজারে পেশার চাহিদা কেমন, উক্ত চাহিদা অনুযায়ী কি ধরনের দক্ষতা অর্জন করতে হবে, তো তা আমরা এখন উল্লেখ করব। তো এখানে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় বাজারের চাহিদা, যেমন কৃষি উৎপাদন বৃদ্ধির চাহিদা, টেকসই কৃষি প্রযুক্তি, বাংলাদেশের মতো কৃষি নির্ভর উন্নয়নশীল উন্নত মানের খাদ্য উৎপাদন বা সরবরাহ নিশ্চিত করতে কৃষি পেশায় চাহিদা বেশি। এরপরে আমরা দেখতে পাচ্ছি টেকসই কৃষি প্রযুক্তি, গবেষণা উন্নয়ন, অর্গানিক কৃষি, যেমন জৈব কৃষি পদ্ধতির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে জৈব কৃষকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক বাজারে চাহিদা। আধুনিক কৃষি প্রযুক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বিশেষজ্ঞ পরামর্শ, জৈব পণ্য। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs অনুযায়ী টেকসই কৃষি পদ্ধতি এবং খাদ্য নিরাপত্তা উন্নয়নের কারণে আন্তর্জাতিক পর্যায়ে কৃষি পেশাজীবীদের চাহিদা রয়েছে। এছাড়াও জৈব কৃষি পণ্য উৎপাদন, সরবরাহ, কৃষি বিজ্ঞানী, পরামর্শক ও উৎপাদকের চাহিদা রয়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানিগুলোতে কৃষি বিশেষজ্ঞ ও গবেষকদের চাহিদা বেশি। সার্বিকভাবে কৃষি পেশার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রযুক্তিগত উন্নয়ন ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতে অবশ্যই দক্ষ কর্মীদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে আমরা এইগুলো লিখতে পারি, যেমন আরো রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে আরো আছে, যেমন হচ্ছে কি ধরনের দক্ষতা অর্জন করতে হবে তা এখন আমরা দেখে নিব। যেমন সাধারণ দক্ষতা এখানে রয়েছে কৃষি সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ ফসল, মাটি, গবাদি পশু সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে। প্রযুক্তি জ্ঞান, যেমন আধুনিক কৃষি যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার বা রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান। এরপরে পরিকল্পনা ও সংগঠন, এরপরে সমস্যা সমাধান, যোগাযোগ দক্ষতা, এরপরে রয়েছে ব্যবসা অর্থনৈতিক জ্ঞান, পরিবেশ সচেতনতা, বিশেষ দক্ষতা, মাটি বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। তো এইগুলো আমরা এখান থেকে ভালোভাবে সুন্দর করে দেখে দেখে বুঝে বুঝে লিখব।
বিশেষ দক্ষতার ভিতরে রয়েছে মাটি বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, গবাদি পশু বিজ্ঞান, কৃষি প্রকৌশল, জলবায়ু বিজ্ঞান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, অর্গানিক কৃষি এবং প্রত্যেকটার বর্ণনা দেওয়া আছে। আপনারা চাইলে বর্ণনা কম বেশি করে লিখতে পারবেন। সফট স্কিল অর্থাৎ নেতৃত্ব গুণ, সম্মিলিত কাজের দক্ষতা, সৃজনশীলতা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এই প্রশ্নের উত্তরে যথেষ্ট 100% ফুল মার্ক পাওয়ার জন্য বেশি বেশি করে লেখা রয়েছে। আপনি চাইলে আপনার জ্ঞান বা দক্ষতা কাটিয়ে একটু কম বেশি করে লিখতে পারেন, সেক্ষেত্রে উত্তরের কোনো সমস্যা হবে না। এরপরে 4 নাম্বার যে প্রকল্প রয়েছে সেটা হচ্ছে যেমন ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, অর্থাৎ দ্বিতীয় অংশে মানে আমি যে সমস্যাটার সমাধান করতেছি বা যে প্রযুক্তি বা যে প্রকল্পটা হাতে নিয়েছি সে প্রকল্পের সাথে ভবিষ্যৎ কোনো প্রস্তাবিত সমাধান আছে কিনা বা হচ্ছে নতুন প্রযুক্তি বা চিহ্নিত করতে হবে, সেগুলো আমরা দেখব। যেখানে দেখতে পাচ্ছি যে কৃষি প্রকল্পে হয়তো প্রযুক্তি ও তার বর্ণনা এবং প্রচলিত প্রযুক্তি অর্থাৎ ড্রিপ ইরিগেশন, অর্থাৎ এখানে মাটির নিচে বা ফসলের গোড়ায় সোজাসুজি জল সরবরাহ করে, এটি জল সাশ্রয় করে এবং ফসলের শিকড় সরাসরি জল পৌঁছায়, এরকম মেকানিজম ফার্মিং। এরপর রয়েছে এখানে যেমন বর্ণনা হচ্ছে ট্রাক্টর, হারভেস্টার, প্লান্টার ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার, নতুন প্রযুক্তি অর্থাৎ ড্রোন প্রযুক্তি, ড্রোন ব্যবহার করে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ বা সার কীটনাশক বা জমির ম্যাপিং করা যায়, সমস্যা সমাধান অর্থাৎ সঠিক সময় ফসলের স্বাস্থ্য পরীক্ষা, কীটনাশক ও সার প্রয়োগের কার্যকারিতা বৃদ্ধি এবং ফসলের ফলন বাড়ানো। তো এই বিষয়গুলো এখান থেকে তোমরা ভালোভাবে লিখতে পারো। এরপরে রয়েছে প্রিসিশন ফার্মিং, সেক্ষেত্রে দেখা যায় সেন্সর, জিপিএস বা ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে মাটি, ফসল বা আবহাওয়ার ডেটা সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এরপরে রয়েছে আইডিও সেন্সর, অর্থাৎ এখানে যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাটি, জল বা পরিবেশের অবস্থা মনিটর করতে সেন্সর ব্যবহার করা হয়। মাটির আর্দ্রতা, তাপমাত্রা, পুষ্টির মাত্রা সঠিকভাবে নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এটা আপনাকে সাহায্য করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর যে শেষের অংশটা সেটা হচ্ছে যে সমস্যাটি কিভাবে সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর উপস্থাপন করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির মাধ্যমে সমস্যার সমাধান, বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর প্রস্তাব। এখান থেকে প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের ক্ষেত্রে জল সংকট এবং হচ্ছে সঠিক সেচ ব্যবস্থাপনা, এগুলা হচ্ছে বিভিন্ন যেমন হচ্ছে ড্রিপ ইরিগেশন, আইওটি সেন্সর ইত্যাদির সাহায্যে কাজগুলো করা হয়ে থাকে। ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ বা কীটনাশক ব্যবস্থাপনা, মাটির উর্বরতা বৃদ্ধি বা পুষ্টি ব্যবস্থাপনা। তো এগুলো হচ্ছে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ চেইনের স্বল্পতা ও ন্যায্য দাম, অর্থাৎ প্রযুক্তি ব্লকচেইন প্রযুক্তি। এখানে প্রস্তাব দেখা যাচ্ছে যে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে কৃষি পণ্য সরবরাহ চেইনে স্বচ্ছতা নিশ্চিত করা, এটি জালিয়াতি কম এবং কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করবে। উপরের প্রযুক্তিগুলো সঠিক ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে কৃষি খাতে বিভিন্ন সমস্যা সমাধান করা এবং ফলশ্রুতিতে কৃষির উৎপাদনশীলতা ও লাভ বৃদ্ধি পাওয়া যাবে। এরপর আমরা দেখে নেব যে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, অর্থাৎ এখানে নতুন কোনো পেশার সৃষ্টি হয় কিনা বা উক্ত পেশায় কি ধরনের দক্ষতা প্রয়োজন হতে পারে, ইতিবাচক বা ঝুঁকিপূর্ণ দিক এবং দক্ষতার পিছনে যে উপায়গুলো ব্যাখ্যা সেগুলো করতে হবে। তো আমরা দেখে নিব এই প্রশ্নের উত্তরে কি এখানে আমরা লিখতে পারি। দেখতে
পাচ্ছেন এখানে প্রকল্পের যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি বিষয় উল্লেখ করা হলো, যেমন হচ্ছে ড্রোন প্রযুক্তি, ড্রোনের হচ্ছে অপারেটর টেকনিশিয়ান, এগুলো পরিচালনার জন্য সফটওয়্যার মেনটেন্যান্স। এছাড়া রয়েছে রক্ষণাবেক্ষণ, মেরামত, ইতিবাচক দিক, দ্রুত কেবল নির্ভুল ফসল পর্যবেক্ষণ, সার কীটনাশক প্রয়োগের কার্যকারিতা বৃদ্ধি। ঝুঁকিপূর্ণ দিক রয়েছে ড্রোন পরিচালনা দক্ষতার অভাবে কোনোটা খরচ বা ঝুঁকি প্রযুক্তি ব্যবহার জটিলতা হতে পারে। এছাড়া অনভিজ্ঞ ড্রোন অপারেটরের সাথে কাজ করা এটা ঝুঁকি হতে পারে। এছাড়া প্রিসিশন এগ্রিকালচার হিসাবে যেমন প্রিসিশন এগ্রিকালচার টেকনিশিয়ান বা হচ্ছে এগ্রিকালচারাল ডেটা অ্যানালিস্ট, দক্ষতা প্রয়োজন সেন্সর স্পেস প্রযুক্তি, ডেটা অ্যানালিস্ট, যে মডেলিং, ফসল এবং মাটি সম্পর্কিত জ্ঞান, ইতিবাচক দিক, সঠিক পরিমাণ সার কীটনাশক ব্যবহারের এবং উৎপাদনশীলতা বৃদ্ধি বা খরচ কমানো। ঝুঁকিপূর্ণ দিক রয়েছে প্রযুক্তির উচ্চ খরচ। দক্ষতা অর্জনের উপায় হচ্ছে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কোর্স, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ফিল্ড ট্রেনিং, আইওটি সেন্টার সম্পর্কিত পেশা এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো এখান থেকে হচ্ছে ইতিবাচক দিক, ঝুঁকিপূর্ণ দিক বা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির যেমন হচ্ছে ঝুঁকি, এগুলো এখান থেকে লিখতে পারবে। যেহেতু সামষ্টিক মূল্যায়ন 5 ঘন্টা ব্যাপী এবং মাঝখানে বিরতি রয়েছে, তো সেক্ষেত্রে আসলে এই বড় প্রশ্ন দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো প্রশ্নগুলো বুঝে ভালোভাবে দেখে যতটা সম্ভব মিডিয়াম সাইজ হিসাবে লিখতে হবে। একেবারে কম লিখলে হচ্ছে না, আবার বেশি লিখলেও দেখা যাবে শেষ হবে না। তো বুঝে শুনে লিখতে হবে। পর্যায়ে আমরা 6 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা একটু দেখে নেব। তো 6 নাম্বার প্রশ্ন যেমন রয়েছে, অর্থাৎ পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব কিরকম, অর্থাৎ টেকসই বা দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন প্রযুক্তির ভূমিকা, যে নির্ভুল ও সুনির্দিষ্ট ফল পর্যবেক্ষণ ড্রোন ব্যবহার করে নিম্নভাবে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা যায় এবং অপ্রয়োজনীয় কীটনাশক বা সার ব্যবহার কমিয়ে দেওয়া যায়। তো এটা হচ্ছে এই প্রভাব, অর্থাৎ সেক্ষেত্রে সার কীটনাশক প্রয়োগ নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগে সহায়তা করবে এবং ফলে অতিরিক্ত প্রয়োগ থেকে মাটি ও পরিবেশ দূষণ কম হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রিসিশন যে এগ্রিকালচার, এর সাহায্যে সঠিক সময়ে সার ও জল ব্যবহার, সেন্সর ও ডেটা অ্যানালিস্ট ব্যবহার করে সঠিক পরিমাণ সার বা জল প্রয়োগ করা যায়। অতিরিক্ত ফসল ব্যবহারের ফলে মাটি বা জল দূষণ কমায়। তো এখানে আমরা এছাড়া দেখতে পাবো যে আইওটি সেন্সর, যার ভূমিকা হচ্ছে মাটি এবং জল পর্যবেক্ষণের সাহায্যে মাটির আর্দ্রতা, তাপমাত্রা বা পুষ্টির মাত্রা নির্ধারণ করতে সেন্সর ব্যবহার করা হয়, যা সঠিক পরিমাণ জল ও সার প্রয়োগ করতে এবং মাটির স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে। ব্ল্যাকসিন প্রযুক্তি, তো এই ব্ল্যাকসিন প্রযুক্তির সাহায্যেও হচ্ছে এখান থেকে আমরা টেকসই অনেক উপকার পাচ্ছি, যেমন হচ্ছে এখানে কৃষি পণ্যের মান উন্নয়ন বা টেকসই উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করে। তাছাড়া অতিরিক্ত উৎপাদন অপচয় হচ্ছে কমায় এবং পরিবেশ দূষণ কমে। এরপরে আমরা দেখে নিব যে টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার উপায়, অর্থাৎ এখানে কিভাবে টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ তৈরি করা যায়। এখানে যেমন হচ্ছে প্রশিক্ষণ বা সচেতনতা করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে, গবেষণা উন্নয়ন করতে হবে, নীতি এবং আইন প্রণয়ন করতে হবে। এগুলো হচ্ছে টেকসই বা দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার উপায়ের মাধ্যমগুলো।
তোমাদের এখানে যেহেতু 60টা প্রশ্ন দেওয়া হয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটু বর্ণনা দিতে গেলে অবশ্যই সময়টা বেশি লাগবে, তার জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আশা করি তোমরা বিস্তারিত করাতে প্রশ্নটি ভালো করে উত্তর সহ বুঝতে পারবে। যেমন আমরা শেষ প্রশ্ন দেখতে পাচ্ছি, সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে, যে এটা আসলে মানব কল্যাণে কতটা ভূমিকা আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকল্পটি স্থানীয় সমাজ ও মানুষের জন্য না হলে বয়ে নিয়ে আনবে। এখানে প্রকল্পটি কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হয়, যেমন অর্থনৈতিক উপকারিতা। এখানে যদি আমরা ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদনতা বৃদ্ধি পায়, তাহলে কৃষকের আয় বাড়বে। আবার হচ্ছে যদি সঠিক পরিমাণ সার, কীটনাশক ও জল ব্যবহার মাধ্যমে খরচ কমানো সম্ভব হবে। পরিবেশগত উপকারিতা হচ্ছে সঠিক পরিমাণে সার, কীটনাশক ব্যবহারের ফলে মাটি এবং পরিবেশ দূষণমুক্ত থাকবে। এরপরে রয়েছে সামাজিক উপকারিতা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে সামাজিক উপকারিতার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, কীটনাশক বা সার ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করা যাবে, স্থানীয় জনগণের স্বাস্থ্য রক্ষা করবে। শিক্ষা বা প্রশিক্ষণ, এখানে কৃষকদের প্রশিক্ষণ বা নতুন প্রযুক্তি সম্পর্কে শিক্ষিত করতে হবে, যা তাদের দক্ষতা বৃদ্ধি করবে এবং জীবিকার মান উন্নয়ন করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং সামাজিক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, সামাজিক উন্নয়ন রয়েছে যে সম্প্রদায়ের উন্নয়ন, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন সহায়তা করবে এবং জনগণের জীবনের মান উন্নয়ন করবে। মহিলাদের ক্ষমতা, কৃষি পদ্ধতি সহজ ও আধুনিক করার মাধ্যমে মহিলারা আরো বেশি অংশগ্রহণ করতে পারবে, যা তাদের ক্ষমতা করবে। প্রযুক্তিগত উন্নয়ন, অর্থাৎ এখানে প্রযুক্তির উন্নয়ন সহায়তা করবে। ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে অন্যান্য কাজে সহায়ক হবে। এবং সামাজিক ও সাংস্কৃতিক উপকারিতা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রদায়ে যদি অংশগ্রহণ হয়, তাহলে সবাই নিশ্চিত হবে যে সামাজিক বন্ধন দৃঢ় করবে, সামাজিক মূল্যবোধ রক্ষা করবে। এগুলো হচ্ছে স্থানীয় মানুষ সমাজের জন্য বহুমুখী উপকারিতা বয়ে নিয়ে আসবে, যা তাদের জীবনের মান উন্নয়ন করবে এবং টেকসই ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে। ইভেন্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা প্রকল্প শেষের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বরে, অর্থাৎ সর্বতরীকৃত এই প্রকল্প উপস্থাপনা করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে। উক্ত ইভেন্টের জন্য একটা অনুষ্ঠান সূচি তৈরি করো। অর্থাৎ কাজটি সুন্দরভাবে করার জন্য এখানে করতে হবে, দেখো ইভেন্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা, অর্থাৎ প্রকল্প উপস্থাপনা করতে হবে। ইভেন্টের নাম দিতে হবে কৃষি প্রকল্প উপস্থাপন বা প্রদর্শনী 2024। এখানে তারিখ উল্লেখ করতে হবে, তোমরা যে তারিখে পরীক্ষা দিচ্ছ সেটা উল্লেখ করতে পারো। স্থান হচ্ছে যেখানে হয়ে থাকে সাধারণত হল, কনফারেন্স হলে যদি হয়, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে নাম লিখতে পারে। অনুষ্ঠান সূচি হিসেবে এখানে হচ্ছে যদি সকাল থেকে শুরু হয় তাহলে সকালের টাইম, যদি বিকাল হয় তাহলে বিকালের টাইম দিতে হবে। এটা যার যার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে জাস্ট নমুনা হিসেবে একটা নাম বা হচ্ছে প্রকল্পকারীর নাম, উপস্থাপনাকারীর নাম এটা দিতে পারেন। আপনি নিজের মতো করে অবশ্যই নাম বসাতে পারবেন। শেষে রয়েছে পোস্টার সেকশন বা প্রদর্শনী। যদি পোস্টার করেন তাহলে সেক্ষেত্রে পোস্টার করে সেটা প্রদর্শন করতে পারেন। তো এই সূচি অনুযায়ী ইভেন্ট পরিচালনা করা, উপস্থাপন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং অংশকারীদের মাঝে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা হচ্ছে মোটামুটি আমাদের জীবন জীবিকা যে বিষয়টা যে রয়েছে, সে জীবন জীবিকা বিষয়টা হচ্ছে আমরা সকল প্রশ্নগুলোর উত্তরগুলো দেখলাম। তো তোমরা এখান থেকে উত্তরগুলো খুব ভালোভাবে লিখে নিবা। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাকি প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।